This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে আজকে সকাল থেকে গোটা রাজ্যের নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে, কিন্তু ঝুলেই আছে 26,000 চাকরির ভবিষ্যৎ। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল শিক্ষক নিয়োগ মামলার শুনানি। সিবিআইকে আজই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরের শুনানি 15 জানুয়ারি। সব পক্ষকে ওই দিন হলফনামা জমা দিতে হবে। আরও বাড়ল অপেক্ষা। রাজপথ ছাড়ব না জানিয়ে দিলেন আন্দোলনকারীরা। যারা আন্দোলন করছিলেন সব জানিয়ে দিয়েছেন তারা রাজপথ থেকে সরছেন না। আমাদের আন্দোলন ততদিন চলবে যতদিন ধরে আমাদের ন্যায় বিচার আমরা পাবো না। আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমরা এই ভরসায় আছি যে আমরা ন্যায় বিচার পাবো। আমাদের সুপ্রিম কোর্টের উপর সম্পূর্ণ আস্থা আছে এবং আমরা সত্যের পথে আছি, আগামীতেও থাকবো। অসুবিধা তো সত্যিই হচ্ছে, কিন্তু আমাদের যখন মরণ বাজনের ব্যাপার, সেই জায়গাটা আমরা এই অসুবিধাটাকে অসুবিধা মনে করছি না। আমাদের জীবন জীবিকা যার সঙ্গে জড়িয়ে রয়েছে আমরা সেটাকে হাসি মুখে গ্রহণ করে নিয়েছি। আর যতদিন পর্যন্ত না ন্যায় বিচার পাচ্ছি আমরা এই রাজপথ ছাড়ছি না। তো আমরা আজকে প্রচণ্ড হতাশ এই যে ডেটটা পেছানো হলো তার থেকে, কারণ এতে আমাদের অসম্মানের দিনগুলো আরও বেশি এগিয়ে গেল। আরও বেশি দিন আমাদেরকে কিন্তু এই অসম্মান আরও বহন করে নিয়ে যেতে হবে। তাই আমরা কোনো কারণেই এই আন্দোলন বা এই রাজপথ আমরা ছাড়ছি না। আমাদের এইটা ছাড়ার কোনো জায়গাই নেই, কারণ আজকে আমরা ইচ্ছেতেই আজকে রাজপথে এসে বসিনি, আমাদেরকে কিন্তু বসতে বাধ্য করা হয়েছে। সবাইকে টাকা ফেরত দিতে হবে, তো সবাই টাকা কেন ফেরত দিলেন না? শুধু ওদেরকেই ফেরত দিতে বললেন যাদের নাম কিন্তু দুর্নীতির তালিকায় আছে। তাহলে সেগ্রিগেশন কি হয়ে যায়নি? সর্বোপরি আমাদের বিরুদ্ধে অভিযোগ। আমার নাম ধীতিশ মণ্ডল, আমার স্কুল সিংহের দাঁড়ি কেদারনাথ হাই স্কুল। আমরা এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি। ঝুলেই রইল 26,000 চাকরির ভবিষ্যৎ। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল শিক্ষক নিয়োগ মামলার শুনানি। সিবিআইকে আজই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। পরের শুনানি 15 জানুয়ারি। সব পক্ষকে ওই দিন হলফনামা জমা দিতে হবে। আরও বাড়ল অপেক্ষা। রাজপথ ছাড়ছি না জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। বিশিষ্ট আইনজীবী ফিরদৌস সামিম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। সামিমদা, শুভজিৎ রয়েছি। সামিমদা, আপনি বিষয়টা দেখছেন কিভাবে? চাকরি প্রার্থীরা বলছেন অপেক্ষা বাড়লো, কিন্তু আপনি আইনজীবী। না, একদমই না। দেখুন, এর আগের দিন যে বেঞ্চ কম্পোজিশন শুনেছিল, ফলে আজকের বেঞ্চ কম্পোজিশন যেহেতু ভিন্নতর হওয়ার জন্য নিশ্চিতভাবেই আমাদের তাহলে আবার নতুন করে শোনাতে হতো। ফলে দুটো অপশন ছিল, নতুন করে আবার শুরু করা, কারণ এই বেঞ্চ কম্পোজিশনে সাধারণভাবে বসেন না। সেই জন্য যে দুজন বিচারপতি আবার শুনবেন, সেই দুজন বিচারপতি যেদিন বসবেন সেদিনই আবার ডেট দিয়েছেন, পরের ডেট। যদিও আগামীকাল থেকে এই রেগুলার বেঞ্চ হবে, কিন্তু 15 তারিখ ডেট দিয়েছেন। 15 তারিখ আবার শুনানি হবে। কন্টিনিউয়াসলি যেমনভাবে চলছিল তারপর থেকে আবার শুনানি হবে। একদিন সারাদিন শুনিয়েছে, এরপর থেকে আমরা আজকে যেমন আমাদের টার্ন ছিল, কিন্তু যেহেতু বেঞ্চ কম্পোজিশন আলাদা, ফলে নতুন একজন বিচারপতি এসছেন, ফলে তাকে আবার শোনাতে গেলে প্রথম থেকে শোনাতে হবে সেই বিচারপতি। কারণ তিনিও তো পুরো ফ্যাক্টটা, তিনি যদি জাজমেন্টটা দেখেন তাহলে তিনি তাকেও তার সামনে পুরো ফ্যাক্টটি তুলে ধরা উচিত। ফলে আবার পিটিশনাররা শুরু করতে, ফলে আবার বিলম্ব হতো। এই বিলম্ব থেকে দূরে থাকার জন্য অ্যাকচুয়ালি প্রসিডিওর বিষয়, অন্য কিছু নয়। আমি মনে করি না এটাকে বিলম্ব হওয়া, আর আশা করব যে পরের দিন শুনানি হয়ে যাবে। ধন্যবাদ শামীমদা। চাকরি প্রাপক যারা রাস্তায় নেমে এসেছেন, আন্দোলন করছেন, তারা বলছেন যে তাদের আরো অপেক্ষা করতে হবে, কিন্তু তারা রাজপথ ছাড়বেন না। কিন্তু আইনজীবী মহল গোটা বিষয়টা কিভাবে দেখছে সেটা ফিরদৌস সামিম ব্যাখ্যা করলেন। আরো একটা বড় খবর, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়, সেই মামলার শুনানিও পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। এদিকে কাঁথির সমবায়ের বোর্ড গঠন নিয়ে বৃহস্পতিবার কলকাতায় গুরুত্বপূর্ণ বৈঠক। পূর্ব মেদিনীপুরের সব বিধায়ক ও জেলা সভাপতিকে নিয়ে হবে এই বৈঠক। কাঁথির সমবায়ের 108টির মধ্যে 101টি আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস, 6টি আসনে জয়ী হয় বিজেপি। কাঁথির সমবায় বোর্ড গঠন নিয়ে বৈঠকে আলোচনা হবে। বেছে নেওয়া হবে 15 জন বোর্ড মেম্বারকে। বৈঠকের সিদ্ধান্ত দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হবে। ডিসেম্বরে এই বৈঠক ডাকা হলেও পরে তা বাতিল হয়। কাঁথির সমবায় পূর্ব ভারতের মধ্যে সবথেকে বড় সমবায়। সুপ্রিম কোর্টের নির্দেশে নজিরবিহীনভাবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই কাঁথির সমবায় নির্বাচন হয়েছিল, নিশ্চয়ই মনে আছে আপনাদের। সংঘর্ষের আশঙ্কায় এগরা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর বেরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তারপরেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটের নির্দেশ দেয় শীর্ষ আদালত। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় তৃণমূল কংগ্রেস। অন্যদিকে গোসাবায় বিজয়নগর কৃষি সমবায় সমিতির নির্বাচনে প্রার্থী দিতে পারল না তৃণমূল কংগ্রেস। 9টি আসনে প্রার্থী দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেতে চলেছে বিজেপি।
29শে জানুয়ারি সমবায় সমিতির ভোট, মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল 4 জানুয়ারি। সেই সঙ্গে বৈধ মনোনয়ন তালিকা ঘোষণা তারিখ ছিল 6 জানুয়ারি। কিন্তু 9টা আসনে তৃণমূল পরিচালিত কোনো প্রার্থীর নাম নেই। গোষ্ঠী কোন্দলের জেরেই এই সমিতিতে যেতে প্রার্থী দিতে পারেনি শাসক দল, উঠছে এমনই প্রশ্ন। গোসাবার যিনি বিধায়ক তিনি বালিটু, আপনি যে বালিটুর কথা বলছেন সেখানে 28তম পার্টির প্রতিষ্ঠা দিবস পালন করেছেন ওখানকার প্রধান উপপ্রধান এবং নেতৃত্বদের নিয়ে। স্বাভাবিকভাবেই বালিটু উনি দেখেন, কারণ উনি ওনার অঞ্চল ছেড়ে যখন বালিটুতে উনি পার্টির প্রতিষ্ঠা দিবস পালন করেছেন, স্বাভাবিকভাবে আমরা ধরে নিতে পারি বালিটুটা ওনার সব থেকে সুইটেবল জায়গা। স্বাভাবিকভাবে এই উত্তরটা উনিই দিতে পারবেন। তবে এখনো পর্যন্ত অফিসিয়ালিভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো খবর নেই। গোসাবার শাসক দলের তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব জন্য শাসক দলের নির্দিষ্ট সময় তারা নমিনেশন করতে পারেনি, কিন্তু বিজেপি মনোনীত 9 জন প্রার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে নমিনেশন করেছে এবং প্রত্যাশিতভাবে বিজেপির 9 জন প্রার্থী এই সমবায় নির্বাচনে জয়যুক্ত হয়েছেন। এদিকে ফের একবার গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলায় স্বীকৃতি দেওয়ার দাবি জানালেন মুখ্যমন্ত্রী। এই ইস্যুতেও মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছেন। তার আরও দাবি, মুড়িগঙ্গা নদীর উপরে সেতু নির্মাণে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি কেন্দ্রীয় মন্ত্রী। এই নিয়ে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। কুম্ভ মেলায় কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা দেয়, আর গঙ্গাসাগর মেলাতেও 1 কোটির বেশি লোক আসে। বারবার আমি বলেছি এটাকে জাতীয় মেলা ডিক্লেয়ার করতে, কিন্তু আজ পর্যন্ত করেনি। 144 বছর পরে প্রয়াগরাজে মহাকুম্ভের আসর। আর বাংলায় গঙ্গাসাগরে মহামেলার আয়োজন। প্রায় একই সময়ে 2 তীর্থক্ষেত্র ঘিরে পুণ্যার্থীদের তুমুল উৎসাহ। ঠিক এই আবহেই ফের একবার গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়ার দাবি তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৌশলে এই ইস্যুতেও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ টেনে আনলেন মুখ্যমন্ত্রী। কোনোদিন যদি সুযোগ আসে গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা কিভাবে করা যায়, আমরা যদি জীবনে কোনোদিন আমাদের দল কোনো সুযোগ পায় কোনোভাবে, আমি নই, আমাদের সবাই, যে কোনো কেউ, কাজেই আমরা সেদিন কিন্তু করে দেখাবো। এই বছর মহাকুম্ভ মেলা চলবে 45 দিন ধরে। 40 কোটিরও বেশি পুণ্যার্থী সমাগমের আশা করছে প্রশাসন। তার জন্য রেল, সড়ক সহ অন্যান্য পরিকাঠামোগত নানা আয়োজন করছে কেন্দ্র ও উত্তরপ্রদেশ সরকার। এই বিষয়গুলি মনে করিয়েই গঙ্গাসাগর মেলাকে ব্রাত্য করে রাখার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। প্রথম দিন থেকে কেন্দ্রের বঞ্চনা বলে যেভাবে বাংলার মানুষকে আপনি ঠকিয়েছেন, কেন্দ্রের বঞ্চনা বলে চুরি করা হয়েছে, কিন্তু সেই চুরির জিনিসপত্র আপনার লোকেরা চুরি করেছে, কিন্তু বাংলার মানুষ ঠকে গেছে। আজকে আবার করে আপনি বলছেন যে গঙ্গাসাগরের মেলাকে স্বীকৃতি দেওয়া হয়নি, কেন্দ্রের বঞ্চনা, কিন্তু বারবার আমরা দেখেছি কেন্দ্রই কিন্তু এগিয়ে এসে বাংলাকে তুলে ধরার চেষ্টা করছে। এখন গঙ্গাসাগর দুভাবে যাওয়া যায়। রেলপথে শিয়ালদহ থেকে কাকদ্বীপ স্টেশন, সেখান থেকে টোটো বা অটো ধরে হারুইট পয়েন্ট বা লট 8 জেটিঘাট। সড়ক পথে ধর্মতলা থেকে কাকদ্বীপের হারুট পয়েন্ট বা লট 8 জেটিঘাট। লট 8 থেকে নৌকোয় কচুবেড়িয়া জেটিঘাট, সেখান থেকে প্রায় 26 কিলোমিটার গেলে গঙ্গাসাগর। মুড়িগঙ্গা সেতু তৈরি হলে সরাসরি গঙ্গাসাগরে পৌঁছানো যাবে, তার প্রক্রিয়াও শুরু হয়েছে। মুড়িগঙ্গা ব্রিজের ওপরে গঙ্গাসাগর সেতু তৈরি করার প্রয়োজন আছে। কেন্দ্রীয় সরকারের সাথে আমার কথা হয়েছিল একবার, কোন একজন মিনিস্টার আমাকে কথা দিয়েছিল যে তারা সেতুটা করে দেবে বলে। আমি 3-4 বছর তাদের দিকে তাকিয়েছিলাম, কিন্তু তারা করেনি। আমি এখন মনে করি গঙ্গাসাগরে যখন তারা 1 পয়সাও দেয় না, তারা কোনোদিনই দেবে না। 1,500 কোটি টাকার মতো খরচা হবে। টাকাও আমরা প্রায় অনেকটাই এদের জন্য রেখে দিয়েছি। সুষ্ঠু প্রশাসনিক পরিষেবা দেওয়ার জন্য
দক্ষিণ 24 পরগনার গোসাবা ও পাথর প্রতিভা এবং উত্তর 24 পরগনার সন্দেশখালী ও হিঙ্গলগঞ্জকে নিয়ে পৃথক মহকুমা গড়ার ভাবনা খতিয়ে দেখার জন্য মুখ্য সচিবকে এদিন নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। দীক্ষা ভূঁইয়া ও শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা।